সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সকলকেই জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি সকলে বাসায় নিরাপদে আছো, ভালো আছো। তো আজকে আমি তোমাদের অনার্স থার্ড ইয়ারের একটি কোর্সের নাম হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এই কোর্সের ক্লাস নিতে চলে এলাম এবং তোমাদের আজকের টপিক হচ্ছে রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হলাম জনাব তানিয়া তাসমিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে তোমাদের যে টপিকটার উপর পড়াচ্ছি, এই টপিকের গভীরতা তোমরা আশা করি বুঝতে পারছো। যে টপিকে বলাই আছে রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার, প্রকৃতিতে সবুজ উদ্ভিদের কি অবদান। তো এখানে শুরুতে একটি কথা বলতে হয় যে এই অবদানের সাথে সূর্যের যে বিকিরণ বা রেডিয়েন্ট এনার্জি, তার একটি গভীর সম্পর্ক আছে। কিন্তু আমি ধীরে ধীরে এই বিষয়গুলো তোমাদের উপর আলোকপাত করব। তো প্রথমেই বলছি যে সূর্যর যে সৌরশক্তি, সেই সৌরশক্তি হচ্ছে এই সমস্ত যে আমাদের পৃথিবী, সমস্ত পৃথিবীর শক্তির উৎস হচ্ছে সূর্য, এবং জীবের সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। শুধু পৃথিবী নয়, এর মধ্যে যে জীব আছে তারও সমস্ত শক্তির উৎস সূর্য। এই সূর্য থেকে আমরা যে শক্তি পেয়ে থাকি, তার মাধ্যমে আমাদের দেহ পরিচালনার জন্য যে শক্তি, সেটা আমরা পেয়ে থাকি। তো কিভাবে এটা আমাদের দেহে আসে? তো তোমরা জানো যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, এবং এই খাদ্যের উপর উদ্ভিদের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত জীব নির্ভরশীল। তাহলে আমি কি বলছি, যে যেহেতু আমি তোমাদের ফুড চেইন, ফুড ওয়েব এগুলো পড়িয়েছি, তাই তোমরা জানো যে কিভাবে সবুজ উদ্ভিদের উপর এই উৎপাদক বা প্রডিউসার শ্রেণীর উপর সমস্ত জীব জগৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। এবং এখানে যে শক্তিটা উদ্ভিদ তার শরীরে আটকে রাখে, যে রেডিয়েন্ট এনার্জি আটকে রাখে, তার মাধ্যমে জীব তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এইভাবে একটি শক্তির প্রবাহের সৃষ্টি হয়, এবং এই শক্তির প্রবাহ একমুখী, যে জিনিসগুলো আমি আমার পূর্ববর্তী ক্লাসে তোমাদের পড়িয়েছি। তো এখানে বললাম যে সূর্যের শক্তি এসে একমাত্র ট্র্যাপ হয় উদ্ভিদের দেহে, এবং সেখান থেকে সেই শক্তিটা ট্রান্সফার হয় পরবর্তী যে খাদ্য শ্রেণীটা আছে তাদের মধ্যে, খাদ্য বিয়োজক সবার মধ্যে এই শক্তিটা ট্রান্সফার হয়, এবং এই ট্রান্সফার প্রক্রিয়াটা হচ্ছে, এই শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। তাহলে রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার, এখানে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে গ্রিন প্ল্যান্টসের প্রথম যে অবদান, সেটা হচ্ছে আমাদের খাদ্য, আমাদের শক্তির যে চাহিদা, সেটা তারা পূরণ করছে। এখন এই গ্রিন প্ল্যান্টসের কথা, রোল অফ প্ল্যান্টস বা গ্রিন প্ল্যান্টসের কথা বলতে গেলে যে পরবর্তী কথাটা আসে, সেটা হচ্ছে যে এখানে যে রেডিয়েন্ট এনার্জি বা বিকিরণ শক্তি, সেটি ওতপ্রোতভাবে জড়িত, এবং এই বিকিরণ শক্তি কিভাবে পৃথিবীতে আসে এবং সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, সেই বিকিরণ শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই কোন তরঙ্গ দৈর্ঘ্যে কী পরিমাণ এনার্জি উৎপাদন হবে, সেগুলো সবই আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এখন আমরা জানবো যে কীভাবে এই বিকিরণ শক্তিটা উৎপন্ন হয় এবং সেটা পৃথিবীতে ডিস্ট্রিবিউটেড হয়। তো এখানে একটা কথা বলার আছে যে সূর্যের মধ্যে এক ধরনের নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়, এক ধরনের জটিল নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। এটি একটি জটিল বিক্রিয়া, এটি সূর্যের মধ্যে হয়ে থাকে। এই জটিল বিক্রিয়ার ফলে তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়, এবং এই তাপ শক্তি এবং আলোক শক্তি কিন্তু আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, এবং এই শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এটিপি এবং NADPH এই যে শক্তিগুলো উৎপাদন করে, সেগুলো উদ্ভিদ তার শরীরে আটকে রাখে। কিভাবে? এগুলো প্রথমে সে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এগুলো সে উৎপাদন করে, পরবর্তীতে কার্বন বিজারণের মাধ্যমে এই শক্তিগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে আটকে যায়। তো এই হচ্ছে তোমাদের বেসিক জিনিস, যে আসলে সূর্যের মধ্যে এক ধরনের নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়। তো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনটা আসলে কি? নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হচ্ছে যে কোনো পদার্থের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দুটি
তাদের নিউক্লিয়াসের মধ্যে কিছু উপাদান থাকে, তোমরা জানো, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এই উপাদানগুলো যখন মিলিত হয়ে যায় তখন তাকে বলা হয় ফিউশন। তো এই কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যদি ফিউশন হয়, উপাদানগুলোর মধ্যে যদি মিলিত হয়ে যায়, একটা পরমাণুর উপাদান আরেকটা পরমাণুর উপাদানের সাথে জোটবদ্ধ হয়, তখন তাকে বলা হয় ফিউশন। তো এই সূর্যের মধ্যে কিন্তু সূর্যকে আসলে আমরা একটা পারমাণবিক চুল্লির সাথে তুলনা করতে পারি। একটা পারমাণবিক চুল্লিতে সাধারণত যে প্রক্রিয়ায় এনার্জি উৎপন্ন হয়, সূর্যের মধ্যেও ঠিক একই প্রক্রিয়ায় হিউজ পরিমাণ এনার্জি উৎপন্ন হয়। তো সেটা কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা এখন দেখব। তো এই ক্ষেত্রে সূর্যকে আমরা বলে থাকি দ্য সান এ সোর্স অফ সোলার নিউক্লিয়ার এনার্জি, থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্স। আমরা বলে থাকি দ্য সান, এটাকে আমরা বলে থাকি দ্য সান এ থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্স। তাহলে সূর্যকে আমরা বলছি একটি থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্স। তো এইখানে থার্মোনিউক্লিয়ার এনার্জিটা কিভাবে উৎপন্ন হয়? সাধারণত সূর্যের মধ্যে 4টি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হেভিয়ার, একটি ভারী হিলিয়াম পরমাণু সৃষ্টি করে। তাহলে আমি কি বললাম যে সূর্যের মধ্যে সাধারণত 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি ভারী, এটাকে আমরা ইংলিশে এখানে দেখেছি যেখানে লেখা আছে হেভিয়ার হিলিয়াম অ্যাটম, একটি ভারী হিলিয়াম পরমাণু তৈরি করে। এখন এই ভারী হিলিয়াম পরমাণু তৈরি করার সময় তার কিছু ভর লস হয়, তার কিছু অ্যাটমিক ম্যাস ইউনিট, যেটা আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, লস হয়। তার যে ভর, যে পরিমাণ লস হয়, সেটার মাধ্যমেই হচ্ছে গিয়ে সেই যে ভর যেটা লস হয় সেটাই শক্তিতে পরিণত হয়, এবং সেই শক্তিটাই তাপ শক্তি এবং আলোক শক্তি আকারে বিকিরিত হয়ে পৃথিবীতে আসে। তাহলে এখানে যে আমি বললাম যে এখানে 4টি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি ভারী হিলিয়াম পরমাণু তৈরি করে। তো এগুলোকে যদি আমি বিক্রিয়ার সাহায্যে দেখতে চাই, এটি একটি জটিল বিক্রিয়া। এখানে আমি যত সহজে বললাম, ব্যাপারটা আসলে তত সহজ নয়। তো তোমরা দেখো যে এই বিক্রিয়াটা আসলে কিভাবে হয়। প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে 2টি হাইড্রোজেন পরমাণু, এখানে আমি লিখেছি 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি ডিউটেরিয়ামের পরমাণু তৈরি করেছে, এবং এখানে সাথে কিছু পজিট্রন এবং নিউট্রন সে মুক্ত করেছে। তো প্রথম অবস্থায় দেখা যায় যে একদম বিক্রিয়ার শুরুতে ফার্স্ট স্টেপে থাকে হচ্ছে যে সূর্যের মধ্যে যে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশনের 4টা ধাপ আছে। তো প্রথম ধাপে দেখা যায় যে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি ডিউটেরিয়ামের পরমাণু তৈরি করে, সাথে একটি পজিট্রন এবং একটি নিউট্রন থাকে। তো পরবর্তীতে দেখা যায় এই ডিউটেরিয়ামটি কিন্তু আসলে একটি হালকা পরমাণু। এই ডিউটেরিয়ামের সাথে আবার একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, এবং যুক্ত হয়ে দেখা যাচ্ছে যে এখানে একটি হিলিয়ামের আইসোটোপ তৈরি করে। তখনও সেই হিলিয়ামের যে ভারী পরমাণু সেটি তৈরি হয় না, একটা আইসোটোপ তৈরি হয়। এরপরে দেখা যায় যে এই হিলিয়ামের আইসোটোপ, 2টি হিলিয়ামের আইসোটোপ পরস্পর যুক্ত হয়ে একটি ভারী হিলিয়াম পরমাণু তৈরি করে, এবং এখানে সাথে একটি 2টি হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় ধাপে 2টি হিলিয়ামের আইসোটোপ যুক্ত হয়ে একটি ভারী হিলিয়াম পরমাণু এবং একটি হালকা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাকে এই 3টা ধাপকে যদি আমি সামারাইজ করি, তাহলে দেখা যায় যে 4টা হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয়ে তৈরি করে একটি ভারী হিলিয়াম পরমাণু, এবং সাথে 2টি পজিট্রন এবং 2টি নিউট্রন, এবং সাথে শক্তি উৎপন্ন করে। এই জিনিসগুলো এখানে উৎপন্ন হয়। এবং এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে হাইড্রোজেনে থাকে একটা প্রোটন এবং একটা নিউট্রন, কিন্তু হিলিয়ামে থাকে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন। এইভাবে এই জিনিসটা সাজানো থাকে। এখন এখান থেকে এই যে এনার্জিটা উৎপন্ন হয়েছে, এই এনার্জি ক্যালকুলেশনের জন্য যে আইনস্টাইনের যে সূত্রটা আছে E = ডেল্টা এম সি স্কয়ার, এইটার সাহায্যে এটাকে ক্যালকুলেশন করা যায়। এখানে E হচ্ছে নির্গত শক্তি, এখানে E হচ্ছে নির্গত শক্তি,
আর ডেল্টা এম, এই ডেল্টা এম হচ্ছে পরিবর্তিত ভর। ডেল্টা এম কে বলা হয় পরিবর্তিত ভর। আর সি স্কয়ার তোমরা জানো এটা হচ্ছে আলোর সি, সি হচ্ছে আলোর গতিবেগ, যার বর্গ এখানে দেওয়া আছে সূত্রের মধ্যে। সি হচ্ছে আলোর গতিবেগ বা ভেলোসিটি, সি হচ্ছে আলোর গতিবেগ বা ভেলোসিটি। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, এবং যেহেতু এটা ইউটিউবে থাকবে এই ক্লাসটা তোমরা আবার শুনতে পারবে। তো আমি বললাম যে E = mc স্কয়ার, এই সূত্রের সাহায্যে এখানে কি পরিমাণ এনার্জি উৎপন্ন হয় সেই জিনিসটাকে ক্যালকুলেশন করা যায়। এখন আমি আমার আলোচনার শুরুতেই কিন্তু বলেছিলাম যে এখানে বস্তু যখন একটা বস্তু যখন আরেকটা বস্তুতে ফিউশনের মাধ্যমে রূপান্তরিত হচ্ছে, আমরা দেখছি আছে হাইড্রোজেন কিন্তু উৎপন্ন হলো হিলিয়াম। যখন একটি বস্তু ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আরেকটি বস্তুতে রূপান্তরিত হয় তখন তার মধ্যে কিছু ভর সে হারায়, সে কিছু ভর হারায়। তো সে কিভাবে ভরটা হারায় সেটা আমরা এখানে দেখব। তো যে পরিমাণ ভর হারায় সেই ভরটুকু শক্তিতে পরিণত হয়। তো সেই জিনিসটাই এখানে লেখা আছে যে শক্তি, আমি তো ক্যালকুলেশন করতে চাচ্ছি শক্তি। তো এই শক্তিটা আমি কিভাবে পাবো, যে পরিবর্তিত ভরের সাথে যদি আমি আলোর গতিবেগকে বর্গ করে গুণ করি তাহলে আমি এখানে উৎপন্ন শক্তিটা পাবো। তো দেখা যায় যে এখানে আমার কি অবস্থা হয়, দেখো যখন শুরুতে 4টি হাইড্রোজেন পরমাণু থাকে, এই 4টি হাইড্রোজেন পরমাণুর অ্যাটমিক ম্যাস ইউনিট মানে তার যে ভর, অ্যাটমিক ম্যাস, ম্যাস মানে ভর, তার যে পারমাণবিক ভর সেইটা হচ্ছে 4.031, মানে এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.0078। যেহেতু 4টি হাইড্রোজেন পরমাণু আছে তাই একে 4 দিয়ে গুণ করা হচ্ছে, এবং এর AMU হচ্ছে 4.013, এটা হচ্ছে তার AMU, 4টি হাইড্রোজেন পরমাণু। এখন আমরা জানি 4টি হাইড্রোজেন পরমাণু থেকে এখানে একটি ভারী হিলিয়াম পরমাণু তৈরি হয়েছে। তো একটি ভারী হিলিয়াম পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 4.001506 AMU। তো আমি তোমাদের কিন্তু এখানে লিখে দেই যে AMU জিনিসটা আসলে কি। AMU হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাটমিক ম্যাস ইউনিট। তো এখানে কি পরিমাণ ম্যাসটা লস হচ্ছে, তাহলে কি পরিমাণ ভর সে হারাচ্ছে। আগেরটায় ভর তোমরা দেখতে পাচ্ছ বেশি, পরের ভর কম, তাহলে এই যে লস অফ ম্যাস, ভরের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে 0.0297 AMU, এই পরিমাণ ভর তার হারাচ্ছে। এখন এই পরিমাণ ভরকে আমি যদি এই জিনিসটা দ্বারা, এই যে সি স্কয়ার এটা দ্বারা গুণ দেই তাহলে এখানে দেখা যায় যে কত মেগা ভোল্ট উৎপন্ন হয়েছে। দেখা যায় যে এখানে 27.6 মেগা ভোল্ট, 27.6 মেগা ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এই শক্তি কিন্তু আসলে তাপ শক্তি এবং আলোক শক্তি। তো সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে প্রায় 2 মিলিয়ন টন, প্রায় 2 মিলিয়ন টন এইরকম পরিবর্তিত বস্তুর সৃষ্টি হয়। সূর্যের ভিতরে প্রতি সেকেন্ডে 2 মিলিয়ন টন এইরকম পরিবর্তিত, এই যে পরিবর্তিত বস্তুর যে ভর তার পরিমাণ হচ্ছে 2 মিলিয়ন টন, এই পরিমাণ উৎপন্ন হয়। সেইখান থেকে তাহলে প্রতি সেকেন্ডে দেখা যাচ্ছে 620 মেট্রিক টন হাইড্রোজেন এটার জন্য এই পরিমাণ পরিবর্তিত বস্তু উৎপাদন করে। 620 মেট্রিক টন হাইড্রোজেন থেকে হিলিয়াম, ভারী হিলিয়াম উৎপন্ন হয়, এবং দুইটার বিয়োগফল করে এই পরিমাণ পরিবর্তিত বা লস অফ ম্যাস পাওয়া যায়, এই পরিমাণ প্রতি সেকেন্ডে। এবং দেখা যাচ্ছে যে সেখানে প্রতি সেকেন্ডে সূর্যের যে লুমিনোসিটি বা দীপ্তিমানতা সেটা কত। সূর্যের দীপ্তিমানতা আমরা জানি যে 4 × 10⁻26 ওয়াট, 4 × 10⁻26 ওয়াট। তো সেইটা থেকে আমরা জানি যে আমরা যদি পৃথিবীর 8 × 10⁻16 পারমাণবিক চুল্লিতে যে পরিমাণ শক্তি হবে, তো
তোমরা কল্পনা করতে পারছো যে সেগুলো কতগুলো, সেই পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে এখানে। এবং এই বিকিরণ প্রক্রিয়ায় যে আলোক শক্তি এবং তাপ শক্তি সেটা মহাশূন্যের কোনো মাধ্যম ছাড়াই আমাদের পৃথিবীতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেটা দূরত্ব অতিক্রম করে 9,30,00,000 মাইল। তাহলে যে দূরত্বটা সে অতিক্রম করে সেটা হচ্ছে 9,30,00,000 মাইল, এবং একটা বিশাল দূরত্ব সে অতিক্রম করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। যেটা বললাম যে 9,30,00,000 মাইল সে দূরত্ব অতিক্রম করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এখন সৌরশক্তিকে আমরা বলছি রেডিয়েন্ট এনার্জি। রেডিয়েন্ট এনার্জি, এনার্জি সৌরশক্তিকে আমরা বলছি রেডিয়েন্ট এনার্জি। এই রেডিয়েন্ট এনার্জি আসলে কি? রেডিয়েন্ট এনার্জি হচ্ছে সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেটা আসলে দুইটা, একটা হচ্ছে তাপ শক্তি আর একটা হচ্ছে আলোক শক্তি। এই শক্তি আসলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়েভের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে পৃথিবীতে আসে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে পৃথিবীতে আসে সেটা কিন্তু মহাশূন্যের ভিতর দিয়ে আসে। তো মহাশূন্যের ভিতর দিয়ে যে আসে তখন তো তার কোনো মাধ্যম সেখানে থাকে না। তাহলে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো মাধ্যম ছাড়াই পৃথিবীতে আসে তার মধ্যে যে শক্তিটা থাকে তাকেই বলা হয় বিকিরণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জি। আমি তোমাদের আবার বলছি যে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো মাধ্যম ছাড়াই তার মধ্যে একটা শক্তি ক্যারি করে নিয়ে আমাদের পৃথিবীতে আসে সেটাই হচ্ছে রেডিয়েন্ট এনার্জি বা বিকিরণ শক্তি। তো এই বিকিরণ শক্তির কিন্তু আবার সূর্যের মধ্যে বিভিন্ন ওয়েভ লেন্থে তৈরি হয়, মানে এইখানে অনেক ধরনের ওয়েভ লেন্থ থাকে, সেগুলো সবগুলো ওয়েভ লেন্থ একই রকম থাকে না। তো সেই ওয়েভ লেন্থের উপর ভিত্তি করে এই বিকিরণ শক্তিগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পাই দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট, আমরা যেটা দেখতে পাই সেটাকে বলা হয় দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট। আবার আরেকটা আছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। তো এই যে নামগুলো আমি তোমাদের বললাম, যে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মির ওয়েভলেন্থ সাধারণত 390 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে, এবং এইটা সাধারণত পৃথিবীতে 1% এটা আসে। এটা দেখা যায় যে পরিমাণ আলো আসে তার 1% হচ্ছে 390 ন্যানোমিটার। তো এখন অতি বেগুনি আলোক রশ্মি বেশি আসছে না কম আসছে গ্রিন হাউস এফেক্টের জন্য সেটা আমার এই আলোচনায় আমি বলছি না, শুধু বলছি যে যেটা সাধারণত যেটা নর্মাল পজিশনে হওয়ার কথা সেটা হচ্ছে 1% পৃথিবীতে আসবে অতি বেগুনি আলোক রশ্মি বা আলট্রাভায়োলেট রে, এবং এটা সাধারণত সমস্ত জীবের জন্যই ক্ষতিকর। দ্বিতীয় পজিশনে আছে ভিজিবল লাইট বা যেটা আমাদের দৃশ্যমান আলো, যার সাহায্যে আমরা দেখতে পাই। তো ভিজিবল লাইটের ওয়েভলেন্থ আমরা বলছিলাম কত, 390 থেকে 760 ন্যানোমিটারের যে লেন্থ সেটা হচ্ছে ভিজিবল লাইট। এই ভিজিবল লাইটের হচ্ছে 7টি রং আমরা জানি, 7টির মধ্যে 6টি কি, নীল, বেগুনি, সবুজ, হলুদ, লাল, কমলা, এবং এই 6টি যখন একত্রিত হয় তখন সাদা একটা কালার থাকে, সাদা রং হয়ে যায় তখন সেটা। তো এটাকে আমরা বলছি ভিজিবল লাইট। আর আলট্রাভায়োলেট রে বা অবলোহিত রশ্মির ওয়েভলেন্থ হচ্ছে 760 থেকে 2000 ন্যানোমিটার, 760 থেকে 2000 ন্যানোমিটার। আচ্ছা, ভিজিবল লাইটের প্রায় 39% হচ্ছে সৌর বিকিরণের, 39% হচ্ছে ভিজিবল লাইট, 39% হচ্ছে ভিজিবল লাইট, এবং এই ভিজিবল লাইট কিন্তু সালোক সংশ্লেষণে সাহায্য করে। আবার যে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেডের দেখা যাচ্ছে যে ইনফ্রারেডের যে পরিমাণ পৃথিবীতে আসে তার প্রধান কাজই হচ্ছে পৃথিবীকে উত্তপ্ত রাখা বা গরম রাখা। তো এছাড়াও 30 থেকে 40% ইনফ্রারেডের আলোক রশ্মি বাষ্পীভবনের কাজে লাগে, 1 থেকে 2% সালোক সংশ্লেষণের কাজে লাগে, এবং বাকি অংশ প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। তো এই গেল আমাদের রেডিয়েন্ট এনার্জির যে ডিস্ট্রিবিউশন সেটা। এখন এটি যদি আমি ছবির সাহায্যে দেখতে চাই, দেখা যায় যে এখানে আমি তোমাদের জন্য দুটো ছবি এঁকে রেখেছি। তরঙ্গ দৈর্ঘ্য একটা হচ্ছে সেন্টিমিটারে
আর একটা লেন্থ হলো তরঙ্গদৈর্ঘ্যের লেন্থ। তরঙ্গদৈর্ঘ্যের লেন্থ 10 টু দি পাওয়ার -12 থেকে 10 টু দি পাওয়ার -14 হলে সেটা হচ্ছে কসমিক রে, এবং 10 টু দি পাওয়ার -8 থেকে 10 টু দি পাওয়ার -10 হলে সেটা হচ্ছে এক্স রে, আবার 10 টু দি পাওয়ার -6 হলে সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে, আবার 10 টু দি পাওয়ার -2 থেকে 10 টু দি পাওয়ার -4 হলে সেটা ইনফ্রারেড, এবং রেডিও ওয়েভস হচ্ছে দেখা যাচ্ছে রেডিও ওয়েভস হচ্ছে 10 থেকে 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত। এগুলো সবই মাইনাস রেঞ্জে আছে, আর এগুলো এই পাশেরটা হচ্ছে প্লাস রেঞ্জে আছে, এবং এটাই হচ্ছে যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য, সেটা হচ্ছে রেডিও ওয়েভস। এখন দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য, আমি তোমাদের যেটা বলেছিলাম যে দৃশ্যমান আলো যেটা সাহায্যে আমরা দেখতে পাই, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে 400, আমি কিন্তু বলেছিলাম যে দৃশ্যমান আলোটা শুরু হয়েছে 390 থেকে 760, এই যে 390 থেকে 760 পর্যন্ত হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য, এগুলোর সাহায্যে আমরা দেখতে পাই। তো এখানে দেখা যাচ্ছে যে 422 থেকে 390 যে তরঙ্গদৈর্ঘ্যটা সেটা হচ্ছে ভায়োলেট, আবার 492 থেকে 422 যেটা সেটা হচ্ছে ব্লু, আবার এই যে 535 থেকে 492 যেটা সেটা হচ্ছে গ্রিন, সেটা গ্রিন, আবার যেটা হচ্ছে 586 থেকে 535 সেটাকে আমি দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ইয়েলো, এবং যেটা আছে তোমার 647 থেকে 586 সেটা হচ্ছে অরেঞ্জ, সেটা হচ্ছে অরেঞ্জ, আবার যেটা হচ্ছে 760 থেকে 647 এর মধ্যে সেটা হচ্ছে তোমার রেড। তো এইটার সাথে আমার এখানে দৃশ্যমান আলোকে কিন্তু আমি অ্যামস্ট্রং আকারেও দেখিয়েছি, অ্যামস্ট্রং আকারেও এটাকে দেখানো যায় যে কত অ্যামস্ট্রং থেকে কত অ্যামস্ট্রং পর্যন্ত এর রেঞ্জটা আছে। এখন এখানে আইনস্টাইনের আরেকটা ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বলে একটা সূত্র আছে, সেটার সাহায্যে প্রতি তরঙ্গদৈর্ঘ্যের জন্য কি পরিমাণ শক্তি প্ল্যাঙ্ক অ্যাবজর্ব করে সেটাকে ক্যালকুলেশন করা যায়। তো সেই সূত্রটাকে এইভাবে লেখা যায় E = nhc/λ। এইটাকে বলা হচ্ছে ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এই সূত্রটা হচ্ছে ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এই সূত্রের সাহায্যে আমি এখানে তোমার বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি আছে, এবং আমি বলেছি যে এই দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মির সাহায্যে আমার প্ল্যান্টস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার শরীরে সোলারটাকে আত্মীকৃত করে রাখে, এবং সেখান থেকে সে খাদ্য তৈরি করতে পারে, এবং যে পরিমাণ আলোক রশ্মি পৃথিবীতে আসে তার 1 থেকে 2% মাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহে আটকাতে পারে। তো এই যে সূত্রটা, এর প্রয়োগ যদি আমরা দেখতে চাই যে কিভাবে এর প্রয়োগ করা যায়, আমি তোমাদের আলোচনা শুরুতেই বলেছিলাম যে ফোটন, এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আসে, এই তরঙ্গ দৈর্ঘ্যকে একককে আমরা ফোটন বলছি, এবং ফোটন প্রতি এক ফোটন সাধারণত দেখা যায় একটি ক্লোরোফিল অণু একটি ফোটন কণাকে তার শরীরে তার অণুর মধ্যে অ্যাবজর্ব করতে পারে। এক অণু ক্লোরোফিল এক অণু ফোটনকে তার শরীরে আটকে রাখতে পারে। এখন সেই ফোটনের আটকানোর ফলে তার শরীরে কি পরিমাণ এনার্জি উৎপন্ন হয় সেটা ক্যালকুলেশন করার জন্য হচ্ছে এই সূত্রটা। এখানে n হচ্ছে অ্যাভোগাড্রো যে সংখ্যা, সেটা হচ্ছে n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা স্থির। আমরা জানি 6.022 into 10 to the power -34, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। n হচ্ছে প্ল্যাঙ্কসের ধ্রুবক, 6.6262 into 10 to the power minus এটা হচ্ছে 10 to the power 25, এটা হচ্ছে -34, আর c হচ্ছে আলোর গতিবেগ 2.998 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তো এই জিনিসগুলো যদি আমার সব জানা থাকে সেগুলো আমি এখানে বসাতে পারবো। এই ল্যামডাটা হচ্ছে পরিবর্তনশীল, এই ল্যামডা হচ্ছে পরিবর্তনশীল। যদি আমার লাল আলোতে হয়, ধরে নিলাম যে আমি এখানে ল্যামডা আমাকে দিল কোন একটা ক্যালকুলেশন করার জন্য, যে ল্যামডা যদি 500 ন্যানোমিটার হয় তাহলে কি পরিমাণ এনার্জি উৎপন্ন হবে, তখন এখানে ল্যামডার জায়গায় আমি 500 বসাবো। আবার যদি আমার দেখা যায় যে ব্লু লাইটে যদি আমার সালোক সংশ্লেষণ হয়, দেখা গেল যে এখানে আমার এটার মান যদি 450 ন্যানোমিটারের জন্য কোথাও সালোক সংশ্লেষণ হয়, তখন এই ল্যামডার জায়গায় 450 বসালে সেখানে এর মান আরেকটা আসবে। তো
তো এইভাবে আমি ক্যালকুলেশন করতে পারি যে কোনো ফোটন কণার জন্য কি পরিমাণ এনার্জি উৎপন্ন হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার এর সাথে সৌর বিকিরণের সম্পর্কটা কত গভীর। কারণ সে গ্রিন প্ল্যান্টস কিভাবে পরিবেশে অবদান রাখে তার অনেক কিছু নির্ভর করছে সে কি পরিমাণ ফোটন কণা তার শরীরে অ্যাবজর্ব করছে। তো এই ফোটন কণাটা নেওয়ার পরে প্রথমে কিন্তু সে কি করে, ফটোফসফোরাইলেশন, এবং ফটোফসফোরাইলেশনের মাধ্যমে সে শক্তি আবদ্ধ করে রাখার যে অণুগুলো উৎপন্ন করে সেগুলো কি এটিপি এবং NADPH, এগুলোর মাধ্যমে সে শক্তিকে আটকায় তার শরীরে। এরপর এই কার্বন বিজারণের মাধ্যমে যে বস্তুটা উৎপন্ন হয় কার্বোহাইড্রেট, সেখানে এই শক্তিগুলোকে সে আটকে রাখে, যা ফুড চেইনের মাধ্যমে অন্যান্য সকল জীবের মধ্যে স্থানান্তরিত হয়। এখন জনসংখ্যার সাথে খাদ্যের একটা সম্পর্ক আছে, যেটা তোমাদের সিলেবাসে আছে, যে জনসংখ্যার সাথে খাদ্যের যে সম্পর্ক সেটা কি সম্পর্ক। আমি সাধারণভাবে যেটা তোমাদের সহজ ভাষায় বলতে চাই যে 1960 সালে যদি আমরা দেখি, 1960 সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল, 301 কোটি 90 লাখ, 301 কোটি 90 লক্ষ জনসংখ্যা ছিল 1960 সালে। 1980 সালে এই জনসংখ্যা হয়ে যায় 445 কোটি। আবার 2000 সালে এই জনসংখ্যা হয়ে যায় প্রায় 1300 কোটি। তো না 1300 কোটি না, এখানে হচ্ছে 625 কোটি, 625 কোটি। তাহলে আমরা দেখছি যে 40 বছরের ডিফারেন্সে জনসংখ্যা প্রায় দ্বিগুণের বেশি হয়ে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে 2040 সালে জনসংখ্যা প্রায় 1300 কোটি হয়ে যাবে। তো এই হারে জনসংখ্যা বাড়লে তার খাদ্যের চাহিদা নিশ্চয়ই বাড়বে, এবং দেখা যাচ্ছে যে পৃথিবীতে বর্তমানে প্রতি সেকেন্ডে একটি শিশু জন্মগ্রহণ করে, এবং প্রতিদিন প্রায় 1 লক্ষ পরিমাণ মানুষ বৃদ্ধি পাচ্ছে। তো এই বিপুল জনসংখ্যার জন্য কিন্তু প্রচুর খাদ্যের প্রয়োজন। তো সেই খাদ্য আমরা কোথা থেকে পাবো? উদ্ভিদ থেকে পাবো। তো তার জন্য আমাদের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে 1970 সালের দিকে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। তখন আমাদের বছরে প্রায় 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করতে হতো। কিন্তু এখন আমাদের এই যে 2020 সালে আমাদের জনসংখ্যা কিন্তু তার দ্বিগুণেরও বেশি, সেই 7 কোটির থেকে এখন দ্বিগুণেরও বেশি আমাদের জনসংখ্যা, কিন্তু আমাদের কোনো খাদ্যশস্য আমদানি করতে হয় না। তাহলে আমরা কি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেটা কিভাবে সম্ভব হয়েছে? আমরা বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান, কৃষিজ পণ্য এগুলো উৎপাদন করছি। তারপর একই জমিতে তাদের যে ফুড কালেকশনের যে ডিউরেশন সেটা কমে এসছে, ফলে আমরা স্বল্প সময়ে অনেক একই জমি থেকে আমরা অনেক ধরনের ফসল কালেকশন করতে পারছি, অনেক ধরনের ফসল কালেকশন করতে পারছি অল্প সময়ে। তো এইভাবে আমরা আমাদের খাদ্যের চাহিদা মেটাতে পারি। আবার আমাদের বিকল্প খাদ্যের ব্যবস্থা করতে হবে। যেমন আমরা জানি যে বিশাল পরিমাণ খাদ্যের ভাণ্ডার আছে আমাদের সমুদ্রে, সেখানে যে সমস্ত শৈবালকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি সেগুলোকে আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তো গ্রিন প্ল্যান্টসের প্রকৃতিতে যে ভূমিকার মধ্যে প্রথমেই আসে খাদ্য, এবং তার সাথে সৌর বিকিরণের যে সম্পর্ক সেইটাই। তো পরবর্তীতে যে কথাগুলো আসলে না বললেই নয়, সেখানে আসতে পারে তোমাদের যে দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টে বলা যায় যে উদ্ভিদ এবং তার সাথে গ্যাসীয় যে সম্পর্ক। দেখা যায় যে উদ্ভিদ থেকে আমরা আসলে কি নেই, অক্সিজেন নেই, এবং উদ্ভিদ কিন্তু সালোকসংশ্লেষণ তার প্রক্রিয়াটা চালানোর জন্য সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো উদ্ভিদ যদি একমাত্র এই বিষাক্ত পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে উদ্ভিদই গ্রহণ করতে পারে, আর কোনো জীব কিন্তু এটা গ্রহণ করতে পারে না। এখন উদ্ভিদ যদি কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ না করতো এবং আমাদের জন্য অক্সিজেন রিলিজ না করতো, তাহলে কিন্তু এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারতাম না। তাহলে দ্বিতীয় পয়েন্টেই কিন্তু আমরা এটা বলতে পারি যে সবুজ উদ্ভিদের অবদানের ক্ষেত্রে তাকে গ্যাসীয় যে ব্যালেন্স সে পরিবেশের মধ্যে রক্ষা করে সেটাকে বলা যায়। এরপরে বলা যায় যে আমাদের যে পরিবেশের যে বৃষ্টিপাত এবং আর্দ্রতা সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে উদ্ভিদের উপর। কারণ প্রশোধন একটা অনেক বড় ভূমিকা পালন করে, ট্রান্সপিরেশন একটা অনেক বড় ভূমিকা পালন করে, এমনকি যে কনডেনসেশন এবং যে প্রেসিপিটেশন, ঘনীভবন এবং বৃষ্টিপাত, এটাও কিন্তু আমার এই উদ্ভিদের এই যে ট্রান্সপিরেশনের সাথে সম্পর্কযুক্ত।
তারপরে বলা যায় যে ভূমিক্ষয় রোধ। ভূমিক্ষয় রোধের ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটির যে সারফেস সেটাকে ঢাকতে রাখতে উদ্ভিদের যে মূল সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যায় যে চারণ ভূমিতে অতিমাত্রায় চারণ কার্যের জন্য তার যে উপরের সারফেস যে ফার্টাইল লেয়ারটা সেটা কিন্তু উড়ে যায়, তখন সেটা কি হয়, একটা অনুর্বর ভূমিতে পরিণত হয়। এর জন্য আমাদের ভূমিক্ষয় রোধের জন্য আমরা কি করতে পারি, নদীর পাড় বাঁধের যে তীরবর্তী অঞ্চলগুলো সেগুলোতে প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে। এছাড়াও আমরা কি করতে পারি, প্রচুর পরিমাণে প্ল্যান্টেশন করতে হবে, আমাদের গাছ লাগাতে হবে। যে ভূমিকাগুলো কথা বলছি তারপরে আমরা বলবো যে অনেক প্রাণীর আবাসস্থল কিন্তু এই প্ল্যান্টস। অনেক শুধু পাখি নয়, অনেক ধরনের প্রাণী কিন্তু এই গাছকে কেন্দ্র করে তার আবাসস্থল হিসেবে এসে বসবাস করে থাকে। এরপর আছে ফুড চেইনের কথাটা। খাদ্য শৃঙ্খলের প্রাইমারি প্রডিউসারই হচ্ছে প্ল্যান্টস। ফাইটোপ্ল্যাঙ্কটনস গুলো হচ্ছে প্রাইমারি প্রডিউসার। এছাড়াও যে বড় যে প্ল্যান্ট সেগুলো সবুজ উদ্ভিদ সেগুলো হচ্ছে প্রাইমারি প্রডিউসার। তো এই প্ল্যান্ট যদি না থাকতো, তো ফুড চেইনের বেসিক জিনিসটাই যদি না থাকতো তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারতাম না। এরপর আসি জীব জগৎ এবং উদ্ভিদ। তো আমি তোমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে ইকোসিস্টেম নিয়ে পড়িয়েছিলাম। তো ইকোসিস্টেমের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে যদি সেখানে কোনো প্ল্যান্টস না থাকে। তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই উদ্ভিদের দরকার আছে, এবং উদ্ভিদ থেকে কিন্তু আমরা অনেক প্রয়োজনীয় ওষুধও পেয়ে থাকি। আর সবচেয়ে বড় যে কথাটা, জ্বালানির সাথে উদ্ভিদের একটা অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। ডায়াটমস লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবৎ মাটির নিচে জমা হয়ে কিন্তু অনেক ধরনের প্রাকৃতিক যে খনিজ, পেট্রোলিয়াম, তেল এগুলো উৎপাদন করে থাকে। তো এইটা একটা আমাদের গুরুত্বপূর্ণ রিসোর্স। এগুলোর সাহায্যে আমরা ফুয়েল যদি না পেতাম আমরা কিন্তু অনেক ভেহিকলস চালাতেই পারতাম না। তো সেখানে দেখা যাচ্ছে যে এখানেও উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়টা তোমাদের আলোকপাত করতে চাইলাম সেটা হচ্ছে যে গ্রিন প্ল্যান্টস এর নেচারে কি ভূমিকা আছে। তোমাদের টপিকসটাই হচ্ছে রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার। তো সেখানে আমি যে জিনিসটা তোমাদের আলোকপাত করতে চেয়েছি যে গ্রিন প্ল্যান্টস এর ভূমিকা বলতে গেলে অবশ্যই সেখানে রেডিয়েন্ট এনার্জির ভূমিকাটা তার সাথে চলে আসে, এবং এই দুইটা একটার একটার সাথে সম্পর্কযুক্ত। এর পরবর্তী যে ধাপগুলো আমি এখানে বিক্রিয়ার সাহায্যে তোমাদের দেখিয়েছি কিভাবে নিউক্লিয়ার ফিউশন হয়, এবং নিউক্লিয়ার ফিউশন থেকে কিভাবে পরিবর্তিত বস্তু থেকে কিভাবে এনার্জি উৎপাদন হয় সেটা। তারপরে তোমাদের দেখানো হলো যে ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্সের সূত্রটা আমি তোমাদের দেখিয়েছিলাম। E equal to NH C by lambda। এখানে তোমাদের ল্যামডাটা হচ্ছে আননোন থাকবে, তার সাহায্যে তুমি ক্যালকুলেশন করতে পারবে সেখানে কি পরিমাণ এনার্জি উৎপাদন হয়। তো আশা করি আজকের লেকচার থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের টপিকের আলোকে কি বোঝাতে চেয়েছি, এবং অবশ্যই তোমাদের এটা বাসায় পড়তে হবে। পড়লে তোমরা আমি যে লেকচারটা ক্লাসে বললাম সেটা তোমাদের আরো গভীরভাবে আত্মস্থ করতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় মনোযোগী থাকবে, এই কামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।